রাজধানীর গুলশানে বিএনপি কার্যালয়ে 2 ঘণ্টা ব্যাপী পুলিশের তল্লাশি। বিএনপিকে বিপর্যস্ত করতে সরকারের গভীর ষড়যন্ত্র, এটি মন্তব্য দলটির। রাজধানীতে বিমানবন্দর থেকে বেরিয়ে ব্যস্ত সড়কে বেমানান বিদেশি বনসাই, অবহেলা করা হয়েছে দেশীয় সংস্কৃতিও। দেশি গাছও প্রকল্পে প্রাধান্য পাবে জানালো ঠিকাদারি প্রতিষ্ঠান। রাজধানীতে বেপরোয়া গতিতে ব্যক্তিগত গাড়ি চালনায় কিশোররা, নাগরিকদের মধ্যে আতঙ্ক, ব্যবস্থা নেয়ার দায়সারা আশ্বাস পুলিশের। 46 বছরে বৈধ পথে দেশে আমদানি হয়নি কোনো স্বর্ণ, ব্যাগেজ রুলে আনা স্বর্ণ দিয়ে মেটানো হচ্ছে চাহিদা, দাবি ব্যবসায়ীদের। চোরাচালানেই চলছে ব্যবসা, বলছে শুল্ক গোয়েন্দারা। এবং ক্ষমতা গ্রহণের 3 মাসের মধ্যেই অবৈধ অভিবাসী গ্রেপ্তারের রেকর্ড ডোনাল্ড ট্রাম্পের, বড় অংশই দক্ষিণ এশিয়ার, জানালেন আইনজীবীরা। সময় সংবাদের সঙ্গে আছি আমি শফিক মোহাম্মদ। রাজধানীর গুলশানে বিএনপি কার্যালয়ে তল্লাশি চালিয়েছে পুলিশ, তবে এ বিষয়ে পুলিশ কিছুই জানায়নি। সকাল 7:30 থেকে অভিযান শুরু হয়ে একটানা 9:30 পর্যন্ত চলে। আদালতে সার্চ ওয়ারেন্টের ভিত্তিতেই এই অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছে গুলশান থানার ওসি আবু বকর সিদ্দিক। অভিযান শুরুর ঘণ্টাখানেক পর কার্যালয়ে প্রবেশ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। অভিযানকে ঘিরে বিএনপির কার্যালয়ের সামনে এবং আশেপাশের রাস্তায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। অভিযানের জন্য কার্যালয়ের আশেপাশে যান চলাচল নিয়ন্ত্রণে ছিল। পরে কার্যালয় থেকে বেরিয়ে রিজভী আহমেদ বলেন, বিএনপির নেতাকর্মীদের মনোবল ভেঙে দিতেই এই অভিযান চালানো হয়েছে। বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী তাকে অসম্মানিত করার জন্য, তাকে বিপর্যস্ত করার জন্য এটা সরকারের একটা গভীর ষড়যন্ত্রের অংশ। জনগণকে ভোট দেওয়ার সুযোগ যদি দেওয়া হয় তাহলে তাদের ওই সভা আর আমাদের অফিসে এরকম ভাঙচুর, এর কোনোটাতেই কোনো লাভ হবে না। জনগণ তার সিদ্ধান্ত দিয়ে দেবে এবং আগামী দিনে ইনশাআল্লাহ বেগম খালেদা জিয়ার নেতৃত্বে জনগণের সরকার প্রতিষ্ঠা হবে। বিএনপি চেয়ারপারসন বেগম জিয়ার কার্যালয়ে তল্লাশি ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি আরও বলেন, এই ঘটনার মধ্য দিয়ে প্রমাণিত হয় যে দেশে গণতন্ত্রের লেশমাত্র নেই। সকালে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। চেয়ারপারসনের কার্যালয়ে যিনি 3 বার প্রধানমন্ত্রী ছিলেন, তার কার্যালয়ে পুলিশি হামলা অত্যন্ত ন্যাক্কারজনক। আমরা তীব্র নিন্দা জানাচ্ছি যে বাংলাদেশ এখন সম্পূর্ণ গণতন্ত্রবিহীন একটি রাষ্ট্রে পরিণত হয়েছে। সম্পূর্ণ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাহায্যে সরকার দেশ চালাচ্ছে। মিথ্যে মামলা গ্রেফতারি আমরা প্রত্যাহার করার জন্য আহ্বান জানাচ্ছি। আরব ইসলামিক আমেরিকান AIA সম্মেলনে যোগ দিতে 4 দিনের রাষ্ট্রীয় সফরে আজ সৌদি আরবে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সন্ধ্যায় বিমান বাংলাদেশের এয়ারলাইন্সের VVIP একটি ফ্লাইটে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রিয়াদের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে তার। 4 দিনের এই সফরকালে AIA সম্মেলনে অংশ নেবেন তিনি। পরে পবিত্র মক্কায় ওমরা পালন করবেন এবং মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারক জিয়ারত করবেন প্রধানমন্ত্রী। এরপর সৌদি বাদশাহের সঙ্গে ভোজসভায় যোগ দেবেন ও বৈঠক করবেন। এরপর 23শে মে দেশের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে তার। নগর সাজাতে চীন থেকে আনা বনসাইকে মেনে নিতে পারছেন না রাজধানীবাসী। বিশেষজ্ঞরা বলছেন, নগরের শোভা বাড়াতে বিদেশ থেকে দামি বনসাই না এনে অনেক কম খরচেই বাহারি দেশি গাছ লাগানো যেত। এতে করে নিজস্ব ঐতিহ্য আর সংস্কৃতিকে অবজ্ঞা করা হয়েছে বলে মনে করছেন তারা। তবে প্রকল্পে নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠানের দাবি, বনসাইয়ের পাশাপাশি অন্যান্য গাছও লাগানো হবে। রাশেদ লিমনের রিপোর্ট। 2 মেয়রের দায়িত্ব হলেও নগরের শোভা বাড়ানোর কাজ করছে সড়ক পরিবহন ও জনপথ অধিদপ্তর। রাজধানীর বনানী ওভারপাস থেকে এয়ারপোর্ট মোড় পর্যন্ত প্রায় 6 কিলোমিটার রাস্তায় চলছে সড়ক আধুনিকায়ন ও ডিজিটালাইজেশনের কাজ। এরই অংশ হিসাবে নগরে এসেছে নতুন অতিথি কৃত্রিম উপায়ে বেড়ে ওঠাকে নিয়ন্ত্রণ করা বনসাই। চীন থেকে আমদানি করা প্রতিটি গাছের পেছনে এ পর্যন্ত ব্যয় হয়েছে 2.5 থেকে 3 লাখ টাকা।
আর পুরো প্রকল্পে রয়েছে প্রায় 500 বনসাই। তবে বিমানবন্দর থেকে বের হয়ে ব্যস্ততম সড়কে বিদেশি বনসাইকে অনেকটা বেমানান হিসাবে দেখছেন নগরবাসী। তাদের মতে এমন সড়কে সবুজের তালে একটু শীতল ছায়াই হতে পারত সৌন্দর্যের মূল অনুষঙ্গ। বড় গাছ হলে, দেশি গাছ হলে ছায়া পেত, একটু শান্তিতে দাঁড়াতে পারতো অন্তত। সবুজ নিয়ে চিন্তা করলে আরো বেশি বেটার হতো। আগে তো একটু ছায়া ছিল, ভালো লাগতো, এখন তো একদম দোলা দোলা লাগতেছে। নিঃশ্বাস নিতে অক্সিজেনের প্রয়োজন, সেই দৃষ্টিকোণ থেকে আমাদের সবুজ ঢাকাটা থাকছে না আসলে। শুধু প্রকৃতি নয়, এতে অবহেলা করা হয়েছে দেশীয় সংস্কৃতিও, এমন মন্তব্য বিশেষজ্ঞদের। মানবেতর ভাবে প্রযুক্তি দিয়ে একটি বৃদ্ধি করা গাছের সৌন্দর্যকে ধার করে এনে আমাদের নগরীর সৌন্দর্য প্রদর্শন করতে হবে, এটা মেনে নেওয়ার সংস্কৃতি হতে পারে না। বড় রাস্তা স্পিডি গাড়ি যাবে, সেই জায়গাগুলোতে আমাদের বনসাইটা কতটুকু দৃষ্টি নন্দন হবে সেটা একটা বড় ব্যাপার। 6 ঋতুতে 6 রকমের ফুল ফুটে বাংলাদেশে, সেগুলো দিয়ে আমরা কিন্তু বাংলাদেশকে ব্র্যান্ডিং করতে পারতাম। তবে সংশ্লিষ্ট ঠিকাদার প্রতিষ্ঠান বলছে বনসাইয়ের পাশাপাশি দেশি গাছও এই প্রকল্পে প্রাধান্য পাবে। আউট অফ 5.5 লক্ষ দেশি গাছের মাঝে মাত্র 500 বনসাই বসবে। এটার পাতা কম হবে তা কিন্তু না, এটার হাইট সেম থাকবে, দ্যাটস ওয়াই এটা বনসাই, আর এটা আউটডোর বনসাই। চলতি বছরের আগস্টে এই প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা রয়েছে। একদিকে বলা হচ্ছে সবুজ ঢাকার কথা, অন্যদিকে সৌন্দর্য বর্ধনের নামে লাগানো হচ্ছে এ ধরনের বনসাই। নগর উন্নয়নে নিয়োজিত প্রতিষ্ঠানগুলোর এমন স্ববিরোধী অবস্থানে কিছুটা বিব্রত নগরবাসী। আর তাই এ ধরনের প্রকল্পগুলো হাতে নেওয়ার আগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে আরো বেশি দায়িত্ববান হওয়ার পরামর্শ দিচ্ছেন নগর পরিকল্পনাবিদরা। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। ছুটির দিনে রাজধানীর বিভিন্ন স্থানে প্রাইভেট কার নিয়ে বেপরোয়া গাড়ি চালানোয় মেতে উঠছে উঠতি বয়সী কিশোররা। বেপরোয়া গতিতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। এর সঙ্গে ব্যস্ত রাস্তায় যুবকদের আরেকটি গ্রুপের রেসিং খেলার কারণে আতঙ্ক ছড়াচ্ছে নগরবাসীর মধ্যে। পরিবহন বিশেষজ্ঞরা বলছেন ঢাকার রাস্তায় বাড়তি গতিতে গাড়ি চালানোর সুযোগ নেই। পুলিশ বলছে আইন অমান্য হলে ব্যবস্থা নেন তারা। নুরুল আলম নয়নের ক্যামেরায় তাফসির বাবুর রিপোর্ট। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা সংলগ্ন 300 ফিট সড়ক দুর্ঘটনায় সামনের অংশ দুমড়ানো মোচড়ানো অবস্থায় পাওয়া গেল এই প্রাইভেট কারটিকে, যার ড্রাইভিং সিটে তখনও বসা কিশোর বয়সী এই চালক। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত অন্য গাড়িটি তখন রাস্তার অপর পাশে, সেখানেও চালকের আসন থেকে বের হয়ে আসতে দেখা যায় কিশোর বয়সী আরেকজনকে। ঘটনা নিয়ে দুই চালক আর তাদের বন্ধুরা কথা না বললেও প্রত্যক্ষদর্শীরা জানালেন দুটি গাড়ি একে অপরের সঙ্গে পাল্লা দিতে গিয়েই ঘটে দুর্ঘটনা। দুজন ওই মোড়ে যা কাটানোর সময় আর কি সামনের গাড়িটা আগায় গেছে, আর পিছের যে গাড়িটা বেশি ক্ষতিকর হয়েছে ওই গাড়িটা পিছন থেকে ওরে মাইরা দিছে। সরেজমিনে দেখা যায় বসুন্ধরার পাশে 300 ফিট সড়কের বিভিন্ন স্থানে বিশেষত ছুটির দিনে উঠতি বয়সী কিশোররা দল বেঁধে বের হয় প্রাইভেট কার নিয়ে। সড়কের বিভিন্ন স্থানে গাড়ি রেখে জটলা পাকানো, আড্ডা দেয়া আর কিছুক্ষণ পর পর বেপরোয়া গাড়ি চালিয়ে আতঙ্ক ছড়ানো তাদের বিনোদনের মাধ্যম। গাড়ি জুড়ে চালায় অনেক জুড়ে, গাড়ি প্রায় এখানে অ্যাক্সিডেন্ট হয়। মরিয়াতে যাইব চিন্তা নেই, এক রাস্তাতে যায় এক রাস্তাতে আয়, কেয়ার আগে কেরা উঠবে, এই খালি ধান্দা। সাম্প্রতিককালে এর সঙ্গে যুক্ত হয়েছে রাস্তায় এরকম বেপরোয়া গাড়ি চালানোর প্রবণতা। যুবকদের কয়েকটি গ্রুপ একে অপরের সঙ্গে গতির প্রতিযোগিতায় নেমে নিজেরাই সেগুলোর ভিডিও ধারণ করে বন্ধু মহলে বীরত্ব দেখাতে ছেড়ে দিচ্ছেন ইন্টারনেটে। পরিবহন বিশেষজ্ঞ বলছেন সড়কে চালকদের এরকম বেপরোয়া গতিবিধি নিয়ন্ত্রণ করতে না পারলে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। জোরে গাড়ি চালানোর এখানে কোনো সুযোগ নাই, পরিবেশ নাই। নিজের জন্য না, সে পার্শ্ববর্তী যারা সড়ক ব্যবহারকারী আছে তাদের জন্য এটা ঝুঁকির সৃষ্টি করবে। যারা গার্জিয়ান আছেন তাদের একটা সচেতনতার প্রয়োজন আছে, যেন তার সন্তানকে পর্যাপ্ত নলেজটা ছাড়া গাড়ি চালাতে না দেওয়া। পুলিশ বলছে এ ব্যাপারে পদক্ষেপ নেবেন তারা। ড্রাইভিং লাইসেন্স পাওয়ার তো একটা বয়স আছে, কেউ যদি লাইসেন্স ছাড়া চালিয়ে থাকে তো অবশ্যই সেটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত, মামলা করা উচিত, এবং আমরা অবশ্যই এটা করব। ঢাকার অন্য রাস্তাগুলোর তুলনায় 300 ফিট নামে পরিচিত এই সড়কটি একটু অন্যরকম। চমৎকার পিচ ঢালাই আর প্রশস্ত হওয়ার কারণে এখানে গাড়ি চালাতে স্বাচ্ছন্দ্য বোধ করেন চালকেরা। তবে এই সুযোগে এই সড়কটিতে বেপরোয়া গতিতে প্রাইভেট কার কিংবা মোটরসাইকেল চালানোর ঘটনা দিন দিন বেড়েই চলেছে, আর এতে করে আতঙ্কিত এখানকার মানুষ আর এই রাস্তাটি ব্যবহারকারীরা। তাফসির বাবু, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে।
রাজাকার আব্দুল জব্বারের নাম সরিয়ে গাইবান্ধার সুন্দরগঞ্জের কলেজটিকে কলঙ্ক মুক্ত করার দাবি শিক্ষার্থীদের। ব্যবস্থা নিতে মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে জানালেন অধ্যক্ষ। এবং চট্টগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস পুকুরে পড়ে এক নারী সহ 3 জনের মৃত্যু, আহত 9 জনের মধ্যে 3 জনের অবস্থা আশঙ্কাজনক। স্বাধীনতা পরবর্তী 46 বছরে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে ঋণপত্র খুলে কোনো স্বর্ণ আমদানি হয়নি। এমনকি শুল্ক পরিশোধ করে ব্যাগেজ রুলে আনা হয়নি। স্বর্ণের পরিমাণও একেবারেই কম। অথচ দেশে ছোট বড় 40,000-এর বেশি ব্যবসায়ী বছরে হাজার কোটি টাকার স্বর্ণ বেচাকেনা করছেন। শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষের দাবি, চোরাচালানের মাধ্যমে আনা স্বর্ণ দিয়েই দেশের বাজারের চাহিদা মেটানো হচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। দক্ষিণ এশিয়ায় ভারতের পর স্বর্ণ ব্যবহারকারী দেশ হিসেবে বাংলাদেশকে চিহ্নিত করা হয়। স্বর্ণ আমদানির ক্ষেত্রে বাংলাদেশে সুস্পষ্ট বিধিমালাও রয়েছে। বাংলাদেশ ব্যাংকের অনুমতি সাপেক্ষ যে কোনো ব্যাংকের মাধ্যমে ঋণপত্র খুলে স্বর্ণ আমদানি করা যায়, কিন্তু ব্যাপক চাহিদা থাকা সত্ত্বেও বাংলাদেশে বৈধ উপায়ে কোনো স্বর্ণ আমদানি হয় না। চট্টগ্রাম কাস্টম হাউসের নথিপত্র পর্যালোচনা করে স্বাধীনতার পর বাংলাদেশে স্বর্ণ আমদানির কোনো নজির পাওয়া যায়নি। এক ভরি স্বর্ণের জন্য 3,000 টাকা করে ট্যাক্স দিয়ে আপনি স্বর্ণ আনতে পারেন বাংলাদেশ ব্যাংকের অনুমতি নিয়ে। তো কাস্টম হাউস চট্টগ্রামের যে তথ্য আমার কাছে আছে তাতে করে এই কাস্টম হাউসের মাধ্যমে অতীতে বা এখন কোনো স্বর্ণ আমদানি হয়নি। বাংলাদেশ জুয়েলার্স সমিতির তথ্য মতে সারা দেশে ছোট বড় জুয়েলারি দোকান রয়েছে 40,000-এর বেশি। এর মধ্যে চট্টগ্রামে জুয়েলার্স সমিতির 2,500 সদস্য থাকলেও দোকান রয়েছে প্রায় 4,000। সারা দেশের মতো চট্টগ্রামের ব্যবসায়ীরা কোনো স্বর্ণ আমদানি করে না। স্থানীয়ভাবে পাওয়া পুরাতন স্বর্ণের পাশাপাশি ব্যাগেজ তুলে আনা স্বর্ণ দিয়ে চাহিদা মেটানো হচ্ছে বলে দাবি তাদের। প্রতি ভরিতে যদি আমরা 3,000 টাকা করে ট্যাক্স দিই আর প্রতি ভরিতে যদি আমরা 15% করে ভ্যাট দিই, তাহলে আমরা স্বর্ণ বিক্রি করবে কি? ক্রেতারা কোথায় যাবে? স্বর্ণের দাম কি ঘরে যাবে? আমরা বেশ কয়েকবার সরকারের সাথে বসছি যে একটা ইম্পোর্ট করার জন্য, সরকারিভাবে ইম্পোর্ট করা হয়তো মালগুলো এনে আমাদের দেওয়ার জন্য, নাহলে আমাদেরকে পারমিশন দেখ আমরা আনবো। সম্প্রতি ঢাকার বনানীতে 2 তরুণী ধর্ষণের ঘটনার সাথে আপন জুয়েলার্স জড়িয়ে পড়ায় স্বর্ণ আমদানির বিষয়টি সামনে চলে আসে। আপন জুয়েলার্সের কয়েকটি শোরুম থেকে বিপুল পরিমাণ স্বর্ণ অলংকার জব্দ করে শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ। শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষের তথ্য মতে শুল্ক পরিশোধ করে ব্যাগেজ তুলে এত বিপুল স্বর্ণ আনা কোনোভাবেই সম্ভব নয়। আমদানির ক্ষেত্রে এই ধরনের কোনো বিধিমালা বা বিধান নেই, তবে একটাই শর্ত আছে যে বাংলাদেশ ব্যাংকের পূর্ব অনুমতি সাপেক্ষে আমদানি করতে পারবে। স্বর্ণ কন্টেইনারে আমদানি হয় না, এটা নরমালি আমদানি হলে হবে হচ্ছে এয়ারপোর্টের মাধ্যমে। বিভিন্ন সময় স্বর্ণের চালান সহ আটককৃতরা জানিয়েছে মূলত মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ কাতার, কুয়েত এবং আরব আমিরাত থেকে আকাশপথে চোরাচালানের মাধ্যমে স্বর্ণের বার বাংলাদেশে প্রবেশ করে। ঢাকা এবং চট্টগ্রাম বিমানবন্দর হলো এদের প্রধান রুট। বিমানবন্দর অতিক্রমের পর কয়েক হাত ঘুরে সেগুলো চলে যায় মূল স্বর্ণ ব্যবসায়ীদের কাছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। চট্টগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস পুকুরে পড়ে এক নারী সহ 3 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছে আরও 9 জন। সকালে সীতাকুণ্ডের কুমিরায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় চট্টগ্রামের বাকুলিয়া থেকে একটি জানাজায় অংশ নিতে মাইক্রোবাসে করে মিরসরাইয়ে যাচ্ছিলেন কয়েকজন। পথে সীতাকুণ্ডের কুমিরায় এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসটি পাশের একটি পুকুরে পড়ে যায়। এতে ঘটনাস্থলে মাইক্রোবাসের 2 জন যাত্রী ও এক পথচারী নারী নিহত হয়। আহত হন আরও 9 জন। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে 3 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। গাইবান্ধার সুন্দরগঞ্জে রাজাকারের নামে গড়ে উঠেছে ধর্মপুর আব্দুল জব্বার ডিগ্রি কলেজ। আব্দুল জব্বার মুক্তিযুদ্ধের সময় এদেশের মুক্তিকামী মানুষের বিপক্ষে অবস্থান নিয়েছিলেন, মা বোনদের তুলে দিয়েছিলেন পাক বাহিনীর হাতে। তাই শিক্ষার্থীদের দাবি ঘৃণিত মানুষটির নামে গড়ে তোলা শিক্ষা প্রতিষ্ঠানের নাম পরিবর্তনের। প্রতিষ্ঠান প্রধান জানান নাম পরিবর্তনের প্রক্রিয়া চলছে। হেদায়েতুল ইসলাম বাবুর প্রতিবেদন, ছবি তুলেছেন ওবায়দুল ইসলাম। গোলাম সাদেক লেবু ধর্মপুর আব্দুল জব্বার ডিগ্রি কলেজের প্রভাষক। ক্লাসের ফাঁকে সময় পেলেই গাছতলায় শিক্ষার্থীদের কাছে ডেকে শোনান মুক্তিযুদ্ধের গল্প। পাঠ্য বইয়ের বাইরে প্রিয় এই শিক্ষকের মুখে শোনা মুক্তিযুদ্ধের এক একটি গল্প নতুন প্রজন্মের এই তরুণদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করে। কিন্তু যার নামে এই কলেজের নামকরণ করা হয়েছে সেই আব্দুল জব্বার ছিলেন এদেশের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার ঘোর বিরোধী। আমাদের এই এলাকায় যারা মুক্তিযুদ্ধের পক্ষে ছিল তাদের উপর অত্যন্ত অত্যাচার নিপীড়ন ওনার নেতৃত্বে হয়েছে।
এবং ইনি এই মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশকে মেনে নিতে পারছিল না। তাই তৎকালীন শান্তি কমিটির নেতা আব্দুল জব্বারের নাম বদলিয়ে প্রতিষ্ঠানটিকে কলঙ্কমুক্ত করার দাবি শিক্ষার্থীদের। স্বাধীন বাংলাদেশে আমরা একজন রাজাকারের প্রতিষ্ঠানে লেখাপড়া করতে চাই না, আর যদি আমরা করি তাহলে আমরা কলঙ্কিত থেকেই যাব। প্রজন্ম যারা এই কলেজে পড়াশোনা করবে তারা মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সম্পর্কে জানতে পারবে না যদি একজন রাজাকারের নামের এই কলেজটির নামকরণ যদি স্থিতিশীল থাকে। তাই দ্রুত এই কলেজের নাম পরিবর্তন করার জন্য আমি আবেদন করছি। প্রতিষ্ঠান প্রধান জানালেন, কলেজটির নাম পরিবর্তনের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে। এটা প্রক্রিয়াধীন আছে, অচিরেই আমাদের এই রাজাকারের নাম পরিবর্তন হয়ে আমাদের কলেজটি কলঙ্কমুক্ত হবে। 1986 সালে গাইবান্ধার সুন্দরগঞ্জে ধর্মপুর আব্দুল জব্বার ডিগ্রি কলেজ প্রতিষ্ঠা করা হয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের তথ্য মতে চট্টগ্রাম, হবিগঞ্জ, মেহেরপুর, সাতক্ষীরা, নাটোর, সিরাজগঞ্জ, টাঙ্গাইল ও গাইবান্ধায় মুক্তিযুদ্ধ বিরোধীদের নামে 9টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। সময় সংবাদে আরো থাকছে। ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে প্রাথমিক ফল প্রকাশ। রক্ষণশীল প্রার্থী ইব্রাহিম রাইসিকে পেছনে ফেলে আবারও প্রেসিডেন্ট হতে যাচ্ছেন মধ্যপন্থী হাসান রুহানি। লাইট ইঞ্জিনিয়ারিং শিল্পের উন্নয়নে আসন্ন বাজেটে মান অনুযায়ী ভ্যাট আরোপ, রিয়াতি এবং সহজ শর্তে ঋণ সুবিধা এবং বিশেষ শিল্প অঞ্চল গড়ে তোলার দাবি জানিয়েছেন এই খাতের ব্যবসায়ীরা। এবার বাজেটে দেশের অভ্যন্তরে চাহিদা মেটানোর শিল্পগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে প্রণোদনা দেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। মামুন আব্দুল্লাহর রিপোর্ট। বৃহৎ শিল্প উন্নয়নের প্রথম স্তর লাইট ইঞ্জিনিয়ারিং খাত। 80-র দশকের পর সারা দেশে ক্ষুদ্র ও মাঝারি লাইট ইঞ্জিনিয়ারিং শিল্প গড়ে উঠলেও অন্যান্য শিল্পের তুলনায় এখনও পিছিয়ে রয়েছে সম্ভাবনাময় এ খাত। বিংশ শতাব্দীর শুরু থেকেই এ খাত থেকে অভ্যন্তরীণ চাহিদা মিটিয়ে ক্রমান্বয়ে রপ্তানি আয় বাড়লেও বাড়েনি এ খাতে ব্যবসা বান্ধব সুযোগ সুবিধা। ব্যাংক চেষ্টা করলে হয়তো পাবো, কিন্তু ওদের তো উচ্চ হারে সুদ দিতে হবে, ওই সুদ দিয়ে আমাদের ব্যবসা করে পোষাবে না। ইন্ডাস্ট্রির যে জায়গা আপনার দেওয়ার কথা ছিল ওইটা তো আমরা এখনো বাস্তবায়নই হয়নি। কাঁচামালগুলি আমরা যেন অ্যাভেলেবল পাই, সরকার তো ট্যাক্স ব্যাট দিয়ে ওগুলি অনেক রেট করে। আসন্ন বাজেটে এ শিল্প উন্নয়নে রিয়াতি সুবিধা, ফিনিশিং পণ্যের উপর করারোপ মওকুফ এবং কাঁচামাল আমদানিতে ভ্যাট কমানোর দাবি জানিয়েছেন ব্যবসায়ী সমিতির সভাপতি। মূসক 11 চালান না থাকে তাহলে আপনি রেয়াত নিতে পারবেন না, আর রেয়াত নিতে পারবেন না মানে আমাকে দিতে হবে 15%। আপনি 15% ভ্যাট দিবেন, 100 টাকার পণ্যের উপরে 15 টাকা ভ্যাট দিয়ে দিবেন, আর পারবেন না আপনি বন্ধ করে বাসায় চলে যান। দিস ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ অফিসিয়াল। ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে বৃহৎ শিল্পের সাথে সংযুক্ত করা প্রয়োজন বলে মনে করেন অর্থনীতিবিদরা। দেশের ভিতরে স্থানীয় যে শিল্প আছে সেটার উন্নতির দিকে এবারের বাজেটে বিশেষভাবে নজর দিতে হবে। লাইট ইঞ্জিনিয়ারিং এর মতো শিল্পগুলোর জন্য গুরুত্বপূর্ণ হবে যে কিভাবে এটার ছোট এবং মাঝারি শিল্পগুলো বৃহৎ শিল্পের সাথে ভ্যালু চেইনের মধ্যে সংযুক্ত হতে পারে। একই সাথে এ খাতে দক্ষ জনবল গড়ে তুলতে প্রয়োজনীয় প্রশিক্ষণের পাশাপাশি তরুণ উদ্যোক্তাদের আগ্রহ সৃষ্টিতে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। মামুন আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর কয়েকটি এলাকায় অভিযান চালিয়ে ভুয়া ডিবি পরিচয়ধারী 16 জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। রাজধানীর বনশ্রী এবং শেরাটন এলাকা থেকে তাদেরকে আটক করা হয় বলে দুপুরে ব্রিফিংয়ে জানান গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার আব্দুল বাতেন। একই সঙ্গে তাদের কাছ থেকে গাড়ি, ডিবির পোশাক, ওয়াকিটকি ও হ্যান্ডকাপ উদ্ধার করা হয়। ডিবি জানায় এই চক্রটি রাজধানীর বিভিন্ন জায়গায় সোর্স নিয়োগ করে ব্যাংক থেকে টাকা তোলা এবং জমা দেওয়ার সময় ব্যবসায়ীদের কাছ থেকে তা হাতিয়ে নিত। খুলনায় গুলিতে একজন নিহত হয়েছে। পুলিশের দাবি, নিহত রাজু ডাকাত দলের সদস্য এবং হত্যা মামলার আসামি মারা গেছে বন্দুকযুদ্ধে। পুলিশ জানায়, গতকাল রাত 3:30টার দিকে নগরীর টুটপাড়ার বালুর মাঠে রাজু তার বাহিনী নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন খবরে সেখানে অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে ডাকাত দলের সদস্যরা। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এ সময় বাকিরা পালিয়ে গেলেও গুলিবিদ্ধ হয়ে আহত হয় রাজু। পরে তাকে খুলনা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় একটি পিস্তল,
3 রাউন্ড গুলি, রামদা ও চাইনিজ কুড়াল। রাজুর বিরুদ্ধে হত্যা, মাদকসহ বিভিন্ন থানায় 5টি মামলা রয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় একটি পিস্তল, 3 রাউন্ড গুলি, রামদা ও চাইনিজ কুড়াল। রাজুর বিরুদ্ধে ঘটনাস্থল থেকে আমরা একটি বিদেশি পিস্তল, 3 রাউন্ড পিস্তলের গুলি, একটি চাইনিজ কুড়াল এবং একটি রামদা আমরা উদ্ধার করেছি। এলাকার সন্ত্রাসী মুন্সি রাজু এবং একাধিক খুন মামলার আসামি, গণধর্ষণ মামলার আসামি এবং বিখ্যাত চাঁদাবাজ। রাজশাহীর আম বাগানগুলোতে এখন মৌ মৌ করছে টক মিষ্টি গন্ধ। সপ্তাহখানেকের মধ্যেই পুরোপুরি পাকতে শুরু করবে সুস্বাদু অরেক জাতের আম। স্থানীয় প্রশাসন জাত ভেদে আম নামানোর ভিন্ন ভিন্ন সময় নির্ধারণ করায় খুশি চাষিরা। বাগানে বাগানে চলছে আমের শেষ মুহূর্তের পরিচর্যা। প্রাকৃতিকভাবে আম পাকার সময় মেনেই খাওয়ার পরামর্শ ফল গবেষকদের। হাবিবুর রহমান পাপ্পুর ছবিতে রাকিবুল হাসানের প্রতিবেদন। চাষিদের যত্নে মধুমাস জ্যৈষ্ঠের শুরুতেই গাছে গাছে রাঙিয়ে উঠছে আম। থোকা থোকা সবুজ কাঁচা আমে প্রাণ জুড়াবে যে কারো। গোপালভোগ, রানী পছন্দ, হিরসাপাত, লক্ষণভোগ সহ এমন বাহারি নামজাত ও স্বাদের আম রয়েছে রাজশাহীর বাগানগুলোতে। ফল গবেষণা কেন্দ্র বলছে, মে মাসের শেষ সপ্তাহে 2টি ও প্রাকৃতিক উপায়ে পরিপুষ্ট অধিকাংশ জাতের আম সংগ্রহ হবে জুনের প্রথম সপ্তাহে। তাই আমে কৃষকের সঠিক মূল্য ও ভোক্তার অধিকার নিশ্চিতে আম নামাতে এলাকা ভিত্তিক সময় নির্ধারণ করেছে জেলা প্রশাসন। কৃষকরা মেসিউট আমটা পারতে পারছে এবং বাজারে সঠিক সময় তারা ছাড়ছে। অসময়ে যে আমি ইচ্ছা করলো এখন দাম ধরার জন্য আমি একটা ইমেসিউট আম, আমি অপরিপক্ক একটা আম পারবো, এতে ওষুধ প্রয়োগ করে পাকাই বাজার, এটি করা হয় নাই। কয়েক বছরের মতো নির্ধারিত তারিখে ঢালাওভাবে আম নামানোর সিদ্ধান্ত না থাকায় লোকসানের শঙ্কা নেই চাষিদের। তাই এবছর এলাকা ভিত্তিক সময় নির্ধারণে আম থেকে লাভের আশা বেশি করছেন চাষিরা। যখন যে আম পাকবে তখন সে আম ভাঙবো, তাতে আমাদেরও লাভ হবে, ক্রেতারাও আম খায় উপকৃত হবে। সরকার যে নির্ধারিত করে দিয়েছে তাতে এবার আমরা খুবই খুশি এবং আমাদের 2 পয়সা হবে। আর ফল গবেষকরা বলছেন, প্রাকৃতিকভাবে আম পাকার সময় মেনে আম কিনলে ও খেলে ঠকবে না ক্রেতা। কার পরে কোনটা আম আসবে এটা সামন সম্মুখ একটু ধারণা যদি থাকে তাহলে কিন্তু আমরা নিশ্চয়ই গোপালভোগের সময় ল্যাংড়া বা ফজলি আমরা দেখলেও আমরা কিনবো না। তাহলে যারা অসৎ তাহারা কিন্তু এই অসৎ কাজটি করার সাহস পাবে না। জেলা ফল গবেষণার দেয়া তথ্য মতে চলতি বছর 17,000 হেক্টর জমির বাগানে 1,81,000 মেট্রিক টন আমের উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। রাকিবুল হাসান, সময় সংবাদ, রাজশাহী। কোনো নিয়ম নীতি তোয়াক্কা না করেই ময়মনসিংহে গড়ে উঠেছে অসংখ্য ইটভাটা। অনুমোদন ছাড়াই আবাসিক এলাকা এবং ফসলি জমিতে গড়ে ওঠা ইটভাটায় পোড়ানো হচ্ছে কাঠ। ঘটছে মারাত্মক পরিবেশ বিপর্যয়। প্রশাসন এবং পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, পরিবেশ দূষণ এবং অনুমোদনহীন ইটভাটার বিরুদ্ধে অভিযান চলছে। হোসেন আলীর তোলা ছবি নিয়ে হারুনুর রশিদের রিপোর্ট। ময়মনসিংহের বিভিন্ন এলাকায় জেলা প্রশাসনের অনুমোদন এবং পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই ফসলি জমি ও আবাসিক এলাকায় গড়ে উঠেছে অসংখ্য ইটের ভাটা। নিয়মনীতি না মেনে স্থাপিত এসব ইট ভাটার কারণে ঘটছে মারাত্মক পরিবেশ বিপর্যয়। অবাধে কাঠও পোড়ানো হচ্ছে অনেক ইট ভাটায়। ভুক্তভোগীরা জানান, ইট ভাটার কালো ধোঁয়ায় ফসলি জমির উৎপাদন এবং ফলজ গাছের ফলন কমে গেছে আশঙ্কাজনক হারে। গাছগাছালির পাতা ফুতা থাকতো, খুব সুন্দর থাকতো, এখন তো ওই বাজে কিছু হইতো। এখন এই খোলাতে মনে হয় কিছুটা ফসলের উৎপাদন কমে গেছে। ইট খোলার মধ্যে তো আসলে সম্ভাবনাটা কাঠ ফোড়া নিষেধ, তাইলেও কিছু কিছু ফুরে। বায়ু দূষণ হচ্ছে, এক ধরনের অসুস্থকর লাগতেছে। ইট ভাটার মালিক স্বীকার করলেন, অনুমোদন ছাড়াই বছরের পর বছর ইট পোড়ানোর কথা। ছাড়পত্র দেওয়া কোন রাত আছে? অপরের ডাত নাই, আমার ডাত নাই, সবাই তো চালাইতেছে, আমি একা চালাইতেছি। পরিবেশ দূষণ রোধে অনুমোদনহীন ইটভাটার বিরুদ্ধে অভিযান চলছে বলে জানালেন প্রশাসনের কর্মকর্তারা। গাছ কাটছে এবং গাছ পোড়াচ্ছে, যেটি ইটভাটা আইনে সম্পূর্ণ নিষিদ্ধ। আমরা তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নিচ্ছি। অবৈধ যদি ইটভাটা থাকে, ড্রাম চিমনি থাকে, তো আমাদের মোবাইল কোর্ট নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে এটা চলমান আছে এবং আমরা এই ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। পরিবেশ অধিদপ্তরের হিসেব অনুযায়ী ময়মনসিংহ জেলার 253টি ইটভাটার মধ্যে 142টির পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেই।
হারুনুর রশিদ, সময় সংবাদ, ময়মনসিংহ। বগুড়ায় কৈশোর তারুণ্যের বই শিরোনামে শুরু হয়েছে 6 দিন ব্যাপী বইমেলা। এ সময় কৈশোর তারুণ্যের বইয়ের আহ্বায়ক, সময় সংবাদের বার্তা প্রধান তুষার আব্দুল্লাহ এবং জাগৃতি প্রকাশনীর প্রধান ডক্টর রাজিয়া রহমান জলি এবং বিয়াম স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মুস্তাফিজুর রহমান সহ স্থানীয় গণ্যমান্য লোকজন উপস্থিত ছিলেন। বইমেলার প্রথম পর্ব আজ থেকে সোমবার পর্যন্ত বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজে এবং দ্বিতীয় পর্ব মঙ্গলবার থেকে বুধবার পর্যন্ত পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে হবে। 6 দিনের এই বইমেলায় প্রতিষ্ঠান দুটির 10,000 শিক্ষার্থী বিভিন্ন ধরনের প্রায় 7,000 বই দেখা, পড়া ও কেনার সুযোগ পাবে। এখানে পরিবেশটাও খুব সুন্দর আর বইগুলো খুব সুন্দর। আমি অনেকটা বই কিনে রেখেছি, কিন্তু একটা পছন্দ হয়েছে। ভূতের বই অনেক পড়ে মজা লাগলো, অনেক ভালো লাগলো। বই মেলা হচ্ছে, খুব আনন্দ লাগতেছে। আমি অনেকগুলো বই দেখতে পারছি। একদম ছাত্রদের দোরগোড়ায় বইটাকে নিয়ে যাওয়া, তারা তাদের মতো করে এই বইটা দেখবে, আনন্দ করবে, প্রয়োজনে তারা এটা সংগ্রহ করবে। এটাই আমাদের কনসেপ্ট। বইমেলার আয়োজন করেছে যে প্রকাশক সমূহ, আমি তাদেরকে ধন্যবাদ জানাই যে এই ধরনের বইমেলা প্রত্যেকটা স্কুলে করা দরকার। ছাত্রছাত্রীদের মধ্যে এই বইমেলার মাধ্যমে তাদের বই পড়ার প্রতি আগ্রহ তৈরি করা দরকার। দেশের বাইরের খবর। ক্ষমতা গ্রহণের 3 মাসের মধ্যেই কাগজপত্রহীন অবৈধ অভিবাসী গ্রেপ্তারে রেকর্ড গড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের তথ্য বিবরণীতে বলা হয়, গেল 100 দিনে অবৈধভাবে বসবাসের অভিযোগে 41,000 অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে, যা 2016 সালের একই সময়ের তুলনায় 37.6% বেশি। নিউ ইয়র্ক থেকে শিহাবুদ্দিন কিসলুর রিপোর্ট। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসাবে শপথ গ্রহণের পর থেকেই নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী কাগজপত্রহীন অবৈধ অভিবাসীদের বহিষ্কার সহ একের পর এক অবৈধ অভিবাসী বিরোধী পদক্ষেপ গ্রহণ করেন ডোনাল্ড ট্রাম্প, যার ফলে কাগজপত্রহীন অভিবাসীদের গ্রেপ্তারে রেকর্ড গড়েছে দেশটির ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইসিই বিভাগ। সংস্থাটির ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী চলতি বছরের জানুয়ারি থেকে 22 এপ্রিল পর্যন্ত বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত সন্দেহে কাগজপত্রহীন 41,318 জন অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। 2016 সালের একই সময়ে যার সংখ্যা ছিল 30,028 জন। গ্রেপ্তারকৃতদের 75%ই হত্যা, যৌন হয়রানি এবং মাদক সংক্রান্ত অপরাধে দণ্ডপ্রাপ্ত আসামি। প্রতিবেদনে বলা হয়, ট্রাম্পের নির্বাহী আদেশের পর প্রতিদিন গড়ে 400 জনেরও বেশি অভিবাসীকে গ্রেপ্তার করা হয়। নির্দিষ্টভাবে বলতে না পারলেও মানবাধিকার আইনজীবীরা বলছেন, গ্রেপ্তারকৃতদের মধ্যে দক্ষিণ এশীয় সংখ্যা উপেক্ষা করার মতো নয়। গেল বছরের চেয়ে এবার অনেক বেশি অভিবাসীকে গ্রেফতার করা হয়েছে, যাদের অনেকে অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছে। আবার কেউ কেউ অনেক বছর ধরে এখানে বসবাস করছে। এই দেশে তাদের পরিবার পরিজন রয়েছে। তারা কমিউনিটিতে বিভিন্নভাবে অবদানও রাখছে। তারাও এই সমাজের অংশ। আমি মনে করি ঢালাওভাবে এই ধরনের অভিযান বন্ধ করা উচিত। এদিকে ট্রাম্প প্রশাসনের অভিবাসী ধরপাকড় ও বহিষ্কার নিয়ে চরম আতঙ্কে বাংলাদেশি কমিউনিটি। বাঙালি কমিউনিটির ভিতরে একটা হালকা আতঙ্ক বিরাজ করছে। এটা স্বাভাবিক, কারণ কারো পেপার আছে, কারো নাই, কেউ পলিটিক্যাল আশ্রয়ের উপরে আছে। সবকিছু মিলিয়ে যারা লিগ্যাল ইললিগ্যাল যাই বলেন, অনেকেরই আত্মীয় স্বজন থাকে এই দেশে, বসবাস করছে। ট্রাম্প ক্ষমতায় আসার পরে শুনতেছি লোকজন বয়ে বাসা থেকে বের হচ্ছে না। আমরা একটা আতঙ্কের মধ্যে আছি, তো জানি না পরে ভবিষ্যতে কি হবে। অবৈধভাবে বসবাসকারীদের কোনোভাবেই ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের আভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগের সেক্রেটারি জন ক্যালি। আর সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে অবৈধ অভিবাসী বিরোধী অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছেন ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের ভারপ্রাপ্ত পরিচালক থমাস ডি হোম্যান। শিহাবুদ্দিন কিসলু, সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। দায়িত্ব নেওয়ার পর প্রথম বিদেশ সফরে সৌদি আরবের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার ম্যারিল্যান্ডের অ্যান্ড্রুস বিমান ঘাঁটি থেকে সস্ত্রীক রওনা দেন তিনি। 8 দিনের এই সফরে সৌদি আরব ছাড়াও ইসরায়েল, ফিলিস্তিন, বেলজিয়াম, ভ্যাটিকান সিটি এবং ইটালির সিসিলি দ্বীপে যাওয়ার কথা রয়েছে তার। শনিবার থেকে রিয়াদে শুরু হতে যাওয়া 2 দিনের আরব ইসলামিক আমেরিকান সামিটে যোগ দিয়ে ইসলামের শান্তিপূর্ণ দিক নিয়ে বক্তব্য দেবেন মার্কিন প্রেসিডেন্ট। সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ এবং দেশটির শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন তিনি। 22 মে সৌদি সফর শেষে ইসরায়েলে যাবেন ট্রাম্প। এফবিআইয়ের পরিচালক জেমস কোমিকে বরখাস্ত এবং রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে বৈঠকে স্পর্শকাতর তথ্য দেওয়ার অভিযোগে দেশজুড়ে ব্যাপক সমালোচনার মুখেই প্রথম বিদেশ সফরে গেলেন 20 জানুয়ারি দায়িত্ব নেয়া এই মার্কিন প্রেসিডেন্ট।
ইরানে প্রেসিডেন্ট নির্বাচনে প্রাথমিক ফলাফলে এগিয়ে আছেন মধ্যপন্থী প্রার্থী হাসান রুহানি। এরই মধ্য দিয়ে দ্বিতীয়বারের মতো ক্ষমতায় আসছেন তিনি। শনিবার স্থানীয় সময় সকালে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় নির্বাচনের আংশিক ফল প্রকাশ করে। এতে দেখা যায় প্রতিদ্বন্দ্বী রক্ষণশীল প্রার্থী সৈয়দ ইব্রাহিম রাইসির চেয়ে প্রায় 40 লাখ ভোটের ব্যবধানে এগিয়ে আছেন হাসান রুহানি। এর আগে শুক্রবার সন্ধ্যা 6টা পর্যন্ত ভোট গ্রহণের কথা থাকলেও কয়েক দফা সময় বাড়িয়ে রাত 12টা পর্যন্ত ভোট নেওয়া হয়। আজকের মধ্যেই চূড়ান্ত ফল ঘোষণা হবে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। খেলার খবর। নিজেদের পরিকল্পনা অনুযায়ী খেলতে পারায় এই ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ। যেখানে ব্যাটিং বোলিং দুই বিভাগেই টাইগাররা ভালো করায় জয়টা সহজ হয়েছে। খেলা শেষে এমন মন্তব্য করেছেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। এছাড়াও মুস্তাফিজের ফর্মে ফেরাটা দলের জন্য ইতিবাচক বলেও মনে করেন এই টাইগার স্কিপার। জয় দলের মধ্যে আত্মবিশ্বাস বাড়ায়। এই ম্যাচ জিতে তাই ভালো লাগছে। আমরা আমাদের পরিকল্পনা অনুযায়ী খেলতে পেরেছি, সেটা সব বিভাগেই, তাই জয়টা সহজ হয়েছে। আর বিশেষভাবে বলবো মুস্তাফিজের ফর্মে ফেরার কথা। এটা আমাদের জন্য দারুণ একটি সুখবর। ত্রিদেশীয় সিরিজে নিজেদের তৃতীয় ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে জয় পাওয়ার আসরে চ্যাম্পিয়ন হবার সম্ভাবনাও উকি দিচ্ছে বাংলাদেশের জন্য। তবে এর জন্য অনেক যদি কিন্তুর উপর ভরসা করতে হবে টাইগার ভক্তদের। আসরে নিজেদের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। সেই ম্যাচ শেষ পর্যন্ত বৃষ্টির কারণে ফলাফলের মুখ দেখেনি। পরের ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হারলেও তৃতীয় ম্যাচে এসে আয়ারল্যান্ডকে বড় ব্যবধানে হারিয়েছে টাইগাররা। তাই এখন পর্যন্ত 1 জয় ও 1 হার সহ 6 পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে তারা। আর 2 ম্যাচে 8 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে নিউজিল্যান্ড। এদিকে তৃতীয় ম্যাচে 2 হার সহ 3 ম্যাচে 2 হার সহ 2 পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে রয়েছে স্বাগতিক আয়ারল্যান্ড। আইরিশরা যদি তাদের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে জয় পায় আর টাইগাররা তাদের শেষ ম্যাচে কিউইদের হারিয়ে দেয়, তবেই আসরের চ্যাম্পিয়নের ট্রফি হাতে নেবে ম্যাচ বাহিনী। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। রাজধানীর গুলশানে বিএনপি কার্যালয়ে 2 ঘণ্টাব্যাপী পুলিশের তল্লাশি। বিএনপিকে বিপর্যস্ত করতে সরকারের গভীর ষড়যন্ত্র, এটি মন্তব্য দলটির। নানা ঘাত প্রতিঘাতের মধ্যেও তৃণমূল নেতাকর্মীরা সঠিক সিদ্ধান্তের মাধ্যমে দলকে সুসংগঠিত করছে আওয়ামী লীগের বর্ধিত সভায় বললেন প্রধানমন্ত্রী। রাজধানীতে বিমানবন্দর থেকে বেরিয়ে ব্যস্ত সড়কে বেমানান বিদেশি বনসাই। অবহেলা করা হয়েছে দেশি সংস্কৃতিও দেশি গাছও প্রকল্পে স্থান পাবে জানালো ঠিকাদারি প্রতিষ্ঠান। রাজধানীতে বেপরোয়া গতিতে ব্যক্তিগত গাড়ি চালনায় কিশোররা। নাগরিকদের মধ্যে আতঙ্ক, ব্যবস্থা নেওয়ার দায় সারা আশ্বাস পুলিশের। এবং 46 বছরে বৈধ পথে দেশে আমদানি হয়নি কোনো স্বর্ণ। ব্যাগেজ রুলে আনা স্বর্ণ দিয়ে মেটানো হচ্ছে চাহিদা। দাবি ব্যবসায়ীদের। চোরাচালানেই চলছে ব্যবসা, বলছে শুল্ক গোয়েন্দারা। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক, রবি নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়।